নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। রাত 8টা মানেই দুয়ারে রিপোর্টার শুরু করছি। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। আজ আরো একটা রবিবার, আজ আবারও রাজপথ মুখরিত হলো বিচার চেয়ে, বিচারের দাবিতে। আজ পথে নেমেছে নাগরিক সমাজ সহ আরো অনেক সংগঠন। আরজি করের ঘটনার প্রতিবাদে মিছিল হলো। আমরা তিলোত্তমা ব্যানারে মিছিলে সমাজের সব স্তরের মানুষ পা মেলালেন। মিছিলে স্বস্তিকা, চৈতি, লগ্নজিতা, উষসীদের দেখা গেল। মিছিলে ছিলেন অপর্ণা সেন, দেবলীনা দত্ত সহ অন্যরাও। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত হলো মিছিল। এবং এখন ধর্মতলায় অবস্থানে রয়েছেন সকলেই। সরাসরি চলে যাব, ধর্মতলায় রয়েছেন আমাদের প্রতিনিধি মানুষ। আজ আমরা দেখলাম কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হলো এবং ধর্মতলা পর্যন্ত মিছিল হলো। তারপর সেখানে মঞ্চ তৈরি করে এখন সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। কি কর্মসূচি এরপর, কি করতে চলেছেন এরা? দেখো মিমি, শুরুতেই বলি যে আজ রবিবার আরেক মহামিছিলের সাক্ষী রইল শহর বা কলকাতা, আমাদের এই মহানগরী। কারণ কলেজ স্কোয়ার থেকে যেই নাগরিক সমাজের মহামিছিল শুরু হয়েছিল সেটা ধর্মতলায় এসে শেষ হয় এবং সেখানে সমাজের সকল স্তরের মানুষ কিন্তু পায়ে পা মিলিয়ে হেঁটেছেন। অর্থাৎ যেখানে বিশিষ্টদের বা সেলিব্রিটিদের আমরা দেখেছি, তেমনি ডাক্তারদের দেখেছি, তেমনি অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের মানুষেরা এসে কিন্তু এই মিছিলে পা মিলিয়েছিলেন এবং সেই মিছিল এই ধর্মতলা চত্বরে এসে শেষ হয়। এই মুহূর্তে মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। কখনো কেউ বক্তব্য রাখছেন, কখনো কেউ গান গাইছেন, কখনো কেউ নাচ বা নাটকের মধ্যে দিয়ে প্রতিবাদ জানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে তারা এই চেষ্টা চালিয়ে যাবেন। আগামী 5 তারিখ পর্যন্ত তারা দেখবেন যে সুপ্রিম কোর্ট বা মহামান্য আদালত কী রায় দেন এবং তারপর তারা তাদের পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন। তবে আজ কিন্তু এখানে রাত জাগার পরিকল্পনা রয়েছে। আমরা তিলোত্তমা এই যে সংগঠন রয়েছে সেখানকার সদস্যদের, এবং তারা এও বলেছেন যে যেহেতু 5 তারিখ একটা রায় আসার আশায় তারা রয়েছেন, সেই জন্য 4 তারিখে তারা আহ্বান জানিয়েছেন যে সকলে যেন রাত 9টা থেকে 10টা পর্যন্ত বাড়ির আলো নিভিয়ে তারা হাতে প্রদীপ নিয়ে প্রতিবাদ জানান এবং নির্যাতিতার জন্য তারা যেন ন্যায় চান। আজকের মিছিলের যে মূল স্লোগান ছিল যে তোমার স্বর আমার স্বর, জাস্টিস ফর আরজি কর, এবং সেখানে দাঁড়িয়ে তারা বলেন যে এখানে শুধুমাত্র আমরা বিশিষ্টরা বা এই আমরা তিলোত্তমা সংগঠনের কয়েকজন একত্রিত হয়নি, বরং শহর কলকাতা এবং শহরতলি এবং আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষেরা এসে যোগ দিতে পেরেছেন। সেখানেই যেন কোথাও আমাদের এই মিছিল ডাকা বা আহ্বানের সাফল্য বলা যেতে পারে এবং এটাই আমাদের মনের জোর একটা জুগিয়েছে এবং এই জোর নিয়ে আমরা ভবিষ্যতে এগিয়ে যাব এবং যতদিন না পর্যন্ত সঠিক ন্যায় বিচার। 5 তারিখ সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি রয়েছে, তাহলে এই যে এখন অবস্থান করছেন বিশিষ্টরা, অনেক সাধারণ মানুষও রয়েছেন, এই অবস্থান কি তারা 5 তারিখ পর্যন্ত এগিয়ে নিয়ে যাবেন বলে ভাবছেন? না, আপাতত তারা আজকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে এসেছেন এবং এখানে যে অস্থায়ী মঞ্চ তৈরি হয়েছে মিনি, সেই অস্থায়ী মঞ্চতেই তারা বক্তব্য রাখছেন বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। আজকেই শুধু তারা এখানে রাত জাগবেন এবং রাত জেগে প্রতিবাদ জানাবেন। তারপর 5 তারিখের রায় শোনার পর তারা পরবর্তী কী কী কর্মসূচি হতে পারে, কী কী মিটিং মিছিল বা সমাবেশ হতে পারে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে আজকের যে রাত জাগা সেটা শুধুমাত্র আজকে ভোর 4টে অবধি তাদের রাত জাগার পরিকল্পনা রয়েছে এবং যেটা বললাম 4 তারিখ রাত 9টা থেকে 10টা পর্যন্ত প্রত্যেককে তারা আহ্বান জানিয়েছেন যে বাড়ির আলো নিভিয়ে তারা যেন প্রদীপ বা মোম জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং তার মধ্যে দিয়েই কিন্তু বলছেন যে আমরা তিলোত্তমা, তারা যে সংগঠন বলতে চাইছেন যে আমরা সমাজের আরো জোরালো করে তুলবেন তাদের দাবি। অনেক ধন্যবাদ মানুষ। জবাব দাও সিবিআই, ওই প্রিন্সিপালকে এখনো অ্যারেস্ট করা হচ্ছে না কেন? কি তদন্ত এগোচ্ছে? আমাদের কাছে তো কোনো আপডেট নেই। জবাবটা আমাদের কে দেবে? আমরাই তো ভোট দিয়ে সরকারকে ক্ষমতায় এনেছি, তো সেই ক্ষমতার প্রয়োগ করে আমাদেরকে জবাব কেন দিচ্ছে না সরকার? হয়তো
এই আমাদের মানে আমার পরের প্রজন্মে বা তার প্রজন্মেও এই লড়াই হয়তো শেষ হবে না, কিন্তু লড়াইটা জারি রাখতে হবে। রাজনৈতিক দলরা নিজেদের মধ্যে খেয়েই করছে, সেটা আমি শুধু বলতে পারি ছি, একেবারে ভেতর থেকে আমি ধিক্কার জানাচ্ছি সেটাকে। বুঝতে পারছি তুমি খুব আবেগপ্রবণ হয়ে উঠেছো, হয়তো সত্যি কথা অন্তরে আমাদের আঘাত লেগেছে। আসলে রোজ রাস্তায় নামছি কিন্তু কোনো আশা দেখতে পাচ্ছি না। তো বাড়িতে যখন ফিরছি পাড়ার লোকেরা জিজ্ঞেস করছে কি রে কিছু হলো, মা বাবা জিজ্ঞেস করছে, শ্বশুর শাশুড়ি জিজ্ঞেস করছে, বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করছে, কাউকে কোনো উত্তর দিতে পারছি না। তো এখন না আস্তে আস্তে একটা অদ্ভুত সিচুয়েশন, কারণ শরীরের শক্তি চলে যাচ্ছে, মনের শক্তি চলে যাচ্ছে, কোনো বিচার আসছে না। এটা খুব পরিষ্কার যে যে কোনো একজনকে অভিযুক্ত বলে আমাদের সামনে খাড়া করে দিয়ে ল্যাবেন জুসের মতো দেখিয়ে ভোলানো যাবে না জনগণকে, কারণ জনগণ জানে কে বা কারা আসল দোষী। আসল অভিযুক্তদের ধরতে হবে, তাদের শাস্তি দিতে হবে, তবে এই আন্দোলন থামবে। আজকে আন্দোলনের শুরু হিসেবে ধরে নেওয়া যেতে পারে, ওর রক্ত তো বৃথা যাবে না। খুব বেশি কিছু চাওয়া হচ্ছে কি এরকম একটা অসহায় মেয়ের মৃত্যুর জন্য জাস্টিস। আন্দোলন থামবে না, আমাদের অনেক প্রশ্ন আছে। আমরা সাধারণ মানুষ, আমরা কার কাছে যাব, কার কাছে গিয়ে আমরা হাত পাতবো, কাকে বলবো আমাদের সিকিউরিটি দিন? এই যে এত মিথ্যে কেন, এত মিথ্যে কেন, এত কিছু হচ্ছে কেন, এত এত প্রমাণ লোপাটের কথা কানে আসছে কেন, এটা হবে কেন? করেছিল পুলিশ সেই বিরূপাক্ষ বিশ্বাসকে পুলিশের মারধর, একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখুন সেই ভিডিও যেখানে পুলিশ বেধড়ক মারছে বিরূপাক্ষ বিশ্বাসকে, আর তাই না দেখে উল্লাস বাকি চিকিৎসকদের। দেখুন। কথা বলবো আমাদের প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, এই বিরূপাক্ষ বিশ্বাসকে যখন পুলিশ মারছে বাকি চিকিৎসকরা একেবারে মানে উল্লাসে ফেটে পড়ছে, মানে অনেকটাই ক্ষোভ জমা রয়েছে, তা না হলে এই উল্লাসটা আসে না। ঠিক কি কি কারণ, বিরূপাক্ষের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছিল, কেন এই ক্ষোভ? দেখো, এই যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা উল্লাস করছেন তারা কিন্তু এই বিরূপাক্ষ বিশ্বাসের আতঙ্কেই কিন্তু মুখ চুপচাপ করে, অর্থাৎ কোনো রকম মুখ খুলতে ভয় পেতেন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। এবং 2022 সালের 18 জুলাই পুলিশ যে এই বিরূপাক্ষ বিশ্বাসকে মারধর করছে, এই বিরূপাক্ষ বিশ্বাসের নামে সাগর দত্ত হাসপাতালে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে টুকলি সাপ্লাই পরীক্ষা হলে টুকলি সাপ্লাই করা থেকে শুরু করে যে সমস্ত জুনিয়র চিকিৎসক ছাত্র রয়েছেন, ছাত্রছাত্রী, তাদের ওপরে চাপ সৃষ্টি করা, তাদের কাছ থেকে টাকা আদায় করা এবং তাদেরকে তাদের আদেশ ছাড়া কোনো রকম কোনো কাজ যাতে না করতে পারেন, এমনটাই কিন্তু ভয় দেখানো হতো। এই বিরূপাক্ষর টোটাল কিন্তু এই তাদের যে চক্র, এই টোটালটা কিন্তু চলতো এই সাগর দত্ত হাসপাতাল জুড়ে। ছাত্রছাত্রীরা ভয়ে কোনো রকম মুখ খুলতে পারতেন না। একের পর এক সাগর দত্ত হাসপাতালের কর্তৃপক্ষকে অভিযোগ জানানোর পর তারপর যখন হাসপাতাল কর্তৃপক্ষ বুঝতে পারলেন যে এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কোনোভাবে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না, তারপর কামারহাটি থানার তারা অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগের ভিত্তিতে 2022 সালের 18 জুলাই কামারহাটি থানার পুলিশ গোপন অভিযান চালায় এবং সাগর দত্ত হাসপাতালের হোস্টেল থেকে এই বিরূপাক্ষ বিশ্বাসকে যখন গ্রেফতার করতে যায় তখন সে তার যারা প্রভাবশালী একটা মনোভাব, সেই জায়গা থেকে পুলিশের সাথেও কিন্তু খারাপ ব্যবহার করে এই বিরূপাক্ষ বিশ্বাস। সে কোনোভাবে কিন্তু পুলিশ যেটা গ্রেফতার করতে গেলে পুলিশের সাথে যেতে অস্বীকার করে, বাধ্য হয়ে পুলিশ কিন্তু সেই জায়গা থেকে কিন্তু অ্যাকশন নেয় এবং বিরূপাক্ষ বিশ্বাসকে কিন্তু মারধর করে কলার ধরে সেই হোস্টেল থেকে বার করে গ্রেফতার করে নিয়ে যায় কামারহাটি থানা পুলিশ। এই যে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, কোথাও একটা ছাত্রছাত্রীদের কিন্তু ভয় সেই জায়গাতে কিন্তু ভেঙেছে এবং সেই ছাত্রছাত্রীরাই কিন্তু উল্লাসে কিন্তু মেতে উঠেছে সেই গ্রেফতারের সময়। সেই ভিডিওটাই ভাইরাল হয়েছে এই মুহূর্তে। অনেক ধন্যবাদ সুবীর। রাজ্যব্যাপী এবং দেশব্যাপী এই ডাক্তার আন্দোলনে দুটো কথা খুব বেশি শোনা যাচ্ছে। এক হচ্ছে তথ্য প্রমাণ লোপাট, আর দুই এতদিন ধরে প্রত্যেকটা মেডিকেল কলেজে ঘটে চলা থ্রেড কালচার, এবং তাতে দুটো নাম ব্যাপকভাবে উঠে আসছে, অভিক দে আর বিরূপাক্ষ বিশ্বাস। এখানে সৌমিত্র প্রামাণিক, সৌরভ ঘোষ,
সায়ন্তন মণ্ডল, কাসিফ কাসার প্রভৃতি তৃণমূল নেতাদের সাহায্যে আবারও তার কুচক্র সে গড়ে তোলে এবং বেআইনিভাবে টাকা তোলা, পরীক্ষায় টুকলি সাপ্লাই, এমনকি পাশ করিয়ে দেওয়া বা অনার্স দেওয়ার নাম করে ছাত্রছাত্রীদের থেকে বেআইনিভাবে টাকা তোলা ইত্যাদি বহু কার্যকলাপের সাথে কিন্তু এরা যুক্ত এবং এই মুহূর্তেও এখনো সেই কার্যকলাপ এরা চালিয়ে যাচ্ছে। পুলিশ থেকে শুরু করে বহু জায়গায় অভিযোগ করেছি, কিন্তু কোনোদিন কোনো কিছুর বিচার হয়নি। আরজি কর নিয়ে প্রতিবাদের জের, দিনহাটায় সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী মহিলাকে ধর্ষণের হুমকির অভিযোগ। সঞ্জয় দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ। 14ই অগস্ট আমাদের দিনহাটায় রাত দখলের প্রথম মিছিল হয়েছিল। তারপর থেকে যে মিছিলগুলো হলো সবগুলোরই আমি অংশ ছিলাম। এই মিছিলে যাওয়ার পর থেকেই কেন জানি না আমাকে অনেকভাবে হুমকি দিত। এসব কেন হচ্ছে, কারা করছে, কারোর সাথে আমার কোনো পার্সোনাল শত্রুতাও নেই। আমরা কোথায় সেফ? থানার সামন থেকে মারছে, থানার লোক আমাদেরকে এতক্ষণ হ্যারেস করছে, বসিয়ে রাখছে, এফআইআর লিখছে না। তাহলে আমরা কার দ্বারস্থ হবো? আমরা কার কাছে বিচার চাইবো? আমরা একটা মেয়ের বিচারের জন্য এত লড়াই করতে গিয়ে আমরা কয়েকটা মেয়ে এভাবে বিপদে পড়ে যাচ্ছি। আজকে আমি পড়েছি, দুদিন পরে অন্য কোনো মেয়ে পড়ে যাবে। তাহলে এর পরে আমাদের ভবিষ্যৎটা কি হবে? আমি শুধু সেটাই জানতে চাই। সঞ্জয় দাসের বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ এবং এসইউসিআই নেতা আজিজুল হককে নিয়ে থানায় অভিযোগ দায়ের করতে যান যখন ওই মহিলা, অভিযোগ ওই সময় থানার বাড়ি এসইউসিআই নেতার উপরও হামলা চলে। শুভঙ্করের সঙ্গে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি শুভঙ্কর। পুলিশ কি অ্যাকশন নিল এরপর? হ্যাঁ দেখো, এই যে মহিলা, প্রতিবাদী মহিলা, তিনি যেটা জানিয়েছেন আরজি কর ইস্যুতে যে রাত দখলে মহিলারা, এই যে এই বিষয়টা সেদিন থেকেই তিনি রাস্তায় আরজি কর ইস্যুতে আন্দোলনে নেমেছেন। গত কয়েকদিন ধরে দিনহাটায় যেসব প্রতিবাদ মিছিল হচ্ছে সব প্রতিটা মিছিলেই অংশ নিয়েছিলেন। এরপরই গতকাল সকালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। এরপর তিনি পরবর্তীতে থানায় অভিযোগ দায়ের করতে যান, কিন্তু থানায় অভিযোগ দায়ের করতে গেলেও তাকে নানাভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ, তাকে বসিয়ে রাখা হয়, তাকে হয়রানি করা হয়। পাশাপাশি তিনি এসইউসিআই নেতা আজিজুল হককে কমপ্লেনের কপি দিতে যখন কমপ্লেনের কপি জেরক্স করার জন্য যখন বাইরে পাঠিয়েছিলেন, সে সময়ই আজিজুল যে হক এসইউসিআই নেতা, তাকে মারধর করার অভিযোগ ওঠে। যদিও এই যে এসইউসিআই নেতা তিনি অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, তবে পুলিশ যেটা জানিয়েছে যে গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সঞ্জয় দাস যার কথা বলা হচ্ছে সেই নামে আপাতত তৃণমূল বা তৃণমূলের কেউ নেই। পাশাপাশি সঞ্জয় ওই যে প্রোফাইল থেকে ওই মহিলাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, সেই প্রোফাইলে বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ করা হয়েছে, তাও গোটা বিষয়টি খতিয়ে দেখছে। ধন্যবাদ শুভঙ্কর। এই আরজি করের ঘটনা নিয়ে একদল মানুষ আন্দোলনে নেমেছে। এখানকার শাসক দল তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। এই ধমকিরই আজকে একটা নতুন রূপ দেখলাম। আমি আধার কার্ড জেরক্স করার জন্য এই হাসপাতাল মোড়ে জেরক্স সেন্টারে যাই, তখন তৃণমূলের একদল দুষ্কৃতী মনোজদের নেতৃত্বে ওখানে এসে আমাকে মারধর করে। রাস্তার মধ্যে মাথাটাকে ফাঁকা মেরেছে, সারা শরীরে বিভিন্ন মারধরে ব্যথা করছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বলছেন যে এই সঞ্জয় দাসকে অবিলম্বে পুলিশ গ্রেফতার করুক, তার রাজনৈতিক অবস্থান উদ্ঘাটিত হোক। ইমিডিয়েট ওকে অ্যারেস্ট করা হোক, এবং কে এটা করলো, কি কারা, তার সাথে এর কোনো রিলেশন আছে কিনা, সে তো ফ্রেন্ড লিস্টে আছে। আমি চাই যে একে অবিলম্বে অ্যারেস্ট করুক এবং আমরাও যাতে জানতে পারি যে রাজনৈতিক অবস্থানটা কি। যদি তৃণমূল হয় তাকে পুলিশ তো যা শাস্তি দেবে, এবং আমরা দলগত ভাবেও তাকে একেবারে যা করার তাই করবো। আরো একটা গুরুতর অভিযোগ হাওড়া হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার সিটি স্ক্যান বিভাগের অস্থায়ী কর্মী। হাওড়া হাসপাতালে সুপারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। হাসপাতালে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে রীতিমতো বচসা বেঁধে যায়। ওয়েট করছি, ফর্মালিটিস পূরণ করছি, ওর চেঁচানোর আওয়াজ আমরা রুমের ভেতর দিয়ে পাচ্ছি। হয়তো ভয়ে চেঁচাচ্ছে বা কিছু এরকম ভাবছিলাম। অনেকক্ষণ পর ওর যখন কমপ্লিট হয়ে যায়, ও দৌড়ে ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে। আমার দিদি তাড়াতাড়ি করে ওকে জড়িয়ে ধরে। কি হয়েছে বলছে, আমার ঠোঁটে কামড়িয়েছে। বাচ্চাটাকে একা নিয়েছে, ওর বাড়ির লোক যেতে চেয়েছে, অ্যালাউ করেনি। সিটি স্ক্যানের পাশের রুমে বসার রুম আছে, সোফা আছে, ওখানেও ওকে অ্যালাউ করেনি। ভেতরে ক্যামেরা পর্যন্ত নেই। এইটুকুই বাচ্চাকেও ছাড়ছে না, জানোয়ার পশু। गाड़ी में बस सुनिए
मैं छटपटा रही थी। लड़की को किस लिए भर्ती किए थे यहाँ? उसको सीने में फोटो हुआ था। आपको अंदर जाने दिया था? नहीं। কথা বলবো দেবাশিস আমাদের প্রতিনিধির সঙ্গে। দেবাশিস, এই যে আরজি করের ঘটনা নিয়ে প্রায় প্রতিদিন আমরা দেখছি যে রাজপথে মানুষ নামছেন, এই যে এত আন্দোলন, এত লড়াই, এত বিক্ষোভ, এর আওয়াজ কি সবার কাছে তাহলে পৌঁছচ্ছে না? ঠিক কি ঘটেছিল এখানে যে অভিযোগটা উঠছে সেক্ষেত্রে? দেখো অবশ্যই তুমি যেটা বলছো, এই আরজি করের প্রতিবাদের আওয়াজ হয়তো সবার কাছে পৌঁছচ্ছে না, সেই কারণেই কিন্তু এখনো একই রকম ঘটনা শুধু হাসপাতাল নয়, সমাজের বিভিন্ন প্রান্তে ঘটে যাচ্ছে। হাওড়া হাসপাতালে চিকিৎসা করতে এসেছিল শিবপুরের এক নাবালিকা, তাকে কার্যত সিটি স্ক্যান বিভাগে তাকে যৌন নির্যাতনের শিকার হতে হলো। তাকে মলেস্টেশন করলো কে না, হাসপাতালের এই সিটি স্ক্যান বিভাগের কর্মী, যাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। এবং এই গ্রেপ্তার ঘিরে বা এই ঘটনা ঘিরে সারা দিন আজকে হাওড়ায় রাজনৈতিক বিক্ষোভ আন্দোলনে কিন্তু উত্তাল হয়ে রইল, এবং যার রেশ আগামী কালও ঘটবে। বেশ কয়েকটি রাজনৈতিক দলের বিক্ষোভ রয়েছে। তবে এই ব্যাধি কমবে কিভাবে তা নিয়ে কিন্তু সমাজের বিভিন্ন স্তরে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। এই যে অভিযুক্ত, তাকে যখন কোর্টে পেশ করা হয় তখনও আমরা দেখেছি সাধারণ মানুষ তাকে ধিক্কার জানায়। ইতিমধ্যেই পুলিশ তাকে কোর্টে প্রডিউস করে একদিনের পুলিশি হেফাজতে নিয়েছে, এবং যেহেতু আজকে রবিবার পক্সকো কোর্ট এখানে বন্ধ থাকায় আগামীকাল তাকে ফের পক্সকো কোর্টে তোলা হবে, ফের নিজেদের হেফাজতে নিয়ে আরও তদন্ত করা হবে। মূলত যে প্রশ্নগুলো উঠছে যে সিটি স্ক্যান করাতে গেলে এক মহিলা সেখানে বাড়ির কোনো একজন উপস্থিত থাকার কথা, অথবা কোনো মহিলা কর্মী সেখানে থাকার কথা, তা কিন্তু ছিল না। আর তার জেরেই কিন্তু বিক্ষোভ, কার্যত এই যে অব্যবস্থা তা কিন্তু স্বীকার করে নিয়েছে হাওড়া হাসপাতালের সুপার। তিনি বলেছেন দ্রুত ব্যবস্থা না হলে তিনিও পথ ছাড়বেন। ধন্যবাদ দেবাশিস। স্বাস্থ্য এবং সম্মান সুরক্ষিত থাকে, আমরা শতকরা 100% এর জন্য দায়িত্ব রয়েছে। সিটি স্ক্যান মেশিন শুনেছেন 3-4 দিন ধরে খারাপ ছিল। হঠাৎই করে আমি যখন কমপ্লেনটা শুনেছি, আমি প্রথম তাকে জিজ্ঞাসা করেছি কখন ঠিক হলো, আমাকে কোথায় জানালেন? তখন বলছেন না, আমাকে জানানো হয়নি। হঠাৎ করেই জিনিসটা শুরু হয়েছে, আমরা বিকাল পর্যন্ত ছিলাম, তখনও পর্যন্ত ওরা কিছু বলেনি। কোনো এটা নিয়ে কম্প্রোমাইজ করার জায়গা নেই। নারী সুরক্ষা নিয়ে আমরা এক বিন্দু পিছিয়ে থাকবো না। আমরা সুরক্ষা এনশিওর না করতে পারি তাহলে যারা যারা দায়িত্বে থাকবে তাদের চলে যাওয়া উচিত। স্বাস্থ্যকেন্দ্রে নার্সের শ্লীলতাহানি, ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা। স্বাস্থ্যকেন্দ্রে নার্সের শ্লীলতাহানির অভিযোগ, এক রোগীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। কি অভিযোগ করা হচ্ছে আর বিস্তারিত জানাবেন ইন্দ্রজিৎ, আমার সহকর্মী রয়েছেন সরাসরি। ইন্দ্রজিৎ, দেখো একদম যেটা বলে রাখবো, ইলামবাজার যে ব্লক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেই বড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে গত রাত্রে দেখা গেছিল যে একজন নার্সের শ্লীলতাহানি করা হয়েছে। এবং ইলামবাজারের ছোট চক বলে একটি গ্রাম রয়েছে, সেই গ্রাম থেকে কিন্তু একজন রুগী এসেছিলেন, যার নাম হচ্ছে শেখ আব্বাসউদ্দিন। সেই তার রাষ্ট্রে যিনি কর্মরত অবস্থায় ছিলেন, যিনি চিকিৎসা করছিলেন, তার শ্লীলতাহানি করেছেন এবং তাকে অসভ্য ভাষায় গালিগালাজ করেছেন বলে অভিযোগ করে। এবং সেই অভিযোগের পরপরই কিন্তু ইলামবাজার থানার পুলিশ ঘটনাস্থল থেকেই তাকে অর্থাৎ আব্বাসউদ্দিন শেখকে গ্রেপ্তার করেছে, যদিও এখনো পর্যন্ত তাকে কিন্তু কোর্টে তোলা হয়নি। আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি, তাকে কিন্তু আগামীকাল কিন্তু কোর্টে তোলা হবে। কিন্তু সর্বোপরি যেটা বলে রাখা আছে, সকাল থেকে কিন্তু গোটা ইলামবাজার জুড়ে বিক্ষোভ ফেটে পড়ে। হাসপাতালে যে সমস্ত কর্মীরা ছিলেন, স্বাস্থ্য কর্মীরা, তারা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কর্মবিরতি পালন করেন। তারপরে সিওমএইচ, বিওমএইচ সকলে এসে তাদেরকে বোঝানোর পরে, তাদের নিরাপত্তা দেওয়ার কথা বলার পর তারা কিন্তু কর্মবিরতি তুলে নেয় এবং যথাযথ যেন শাস্তি হয়। শুধুমাত্র আরজি করের কথা তারা বলছে যে শুধুমাত্র আরজি করের নয়, ইলামবাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যে নার্সিং কর্মী রয়েছেন, তার যে সঙ্গে যে ঘটনা ঘটেছে তারও বিচার চাই এবং যত তাড়াতাড়ি সম্ভব তার বিচার চাই। তারপরেও কিন্তু তারা কাজ করবেন, যদিও সেই ঘটনা থেকে তারা পিছিয়ে এসে যখন তাদেরকে বলা হয়েছে তাদের সুষ্ঠু নিরাপত্তার ব্যবস্থা করা হবে। রাত্রের দিকে ওই হাসপাতাল চত্বরে একজন সিভিক থাকার কথা ছিল, সেখানে 2 থেকে 3 সিভিক এবং একজন পুলিশ কর্মী থাকবে। তারপরেই কিন্তু হাসপাতালের কর্মীরা কিন্তু আবারও তারা কর্মবিরতি থেকে উঠে এসে আবারও চিকিৎসা শুরু করেছে। যদিও গোটা ইলামবাজার এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। ধন্যবাদ ইন্দ্রজিৎ।
আমাদের স্টাফেদের যেভাবে শ্লীলতাহানি হচ্ছে সেই নিয়ে আমাদের প্রতিবাদ। অনেকটাই আতঙ্কের মধ্যে আছি। সিভিক পুলিশ ডে টাইমে ছিল, কিন্তু নাইট টাইমে কোনো সিভিক পুলিশ থাকে না। নাইট ডিউটি করতে অবশ্যই ভয় পাচ্ছি। আরজিগড়ের মতো এত বড় ঘটনা ঘটে যাওয়া সত্ত্বেও আমাদের এখানে কোনো প্রোটেকশন নেই। মর্নিং ইভিনিং শিফটে কোনো পুলিশ কর্মী এখানে থাকে না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। নিরাপদভাবে আমরা যেন ডিউটি করতে পারি। যে ঘটেছে এটা খুব দুর্ভাগ্যজনক। এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এইটাকে কন্ডেম করছি এবং আমি বলছি যে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন আর কোনো দিন কারোর ক্ষেত্রে না ঘটে। স্পিড সঙ্গে আলোচনা হয়েছে, রেসপেক্টিভ আইসিদের সঙ্গে বিএমওইচ এবং বিডিও সাহেবরাও আলোচনা করেছেন। রাত্রের যে সুরক্ষা সেটা আরো ভালো হবে আমি আশা করছি। এই ব্যাপারে আমি পুরোপুরি আশাবাদী। অনভিপ্রেত ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে আলোচনা হলো। কিছু কিছু সমস্যা নিশ্চয়ই আছে, সেগুলো মেটানো হবে। ইমিডিয়েটলি করা সম্ভব সেগুলো তো আমরা করবোই। ওনাদেরও কিছু অভাব অভিযোগ ছিল, সেগুলি শোনা হলো। আমরা খুব শিগগিরই এগুলোর ব্যবস্থা নেব। কিন্তু মানুষের প্রবৃত্তিকে তো আটকাবো কিভাবে, সেটা একটা ইস্যু। সেটা জনগণের মনে শুভবুদ্ধির উদয় হোক, এটাই বলবো। সিকিউরিটি অডিট করব, তারপরে তার ভিত্তিতে যেগুলো যেগুলো ব্যবস্থা নেওয়ার, অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার কথা আমাদের মনে হবে, সেই মতো আমরা ব্যবস্থা নেব। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ঘিরে ধুন্ধুমার। মধ্যমগ্রামের রাজবাটি এলাকায় উত্তেজনা। অভিযুক্তের বাড়ি দোকান ভাঙচুর করে গ্রামবাসীরা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তকে আড়ালের চেষ্টার অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত সদস্য আব্দুল হাফিজ। কথা বলবো জিয়াউল আলম আমাদের প্রতিনিধির সঙ্গে। জিয়াউল, ঠিক কি ঘটেছে? একদম দেখো, মধ্যমগ্রামের রাজবাটি এলাকায় একেবারে কিশোরী অর্থাৎ নাবালিকাকে যৌন হেনস্থা করা হয়। একটি চায়ের দোকানে যখন এই নাবালিকা কিছু কিনতে গেছিল, সেই সময় তাকে একা পেয়ে যৌন নির্যাতন করে এমনটা অভিযোগ। তারপরেই সেই চায়ের দোকান অর্থাৎ আব্দুল রহুবকে বেধড়ক মারধর করে এলাকার মানুষ। কিন্তু এই মারধরের পরেই পঞ্চায়েত সদস্য যিনি রয়েছেন তিনি এইটাকে আড়াল করার চেষ্টা, অর্থাৎ অর্থের বিনিময়ে এটাকে চেপে যাওয়ার একটা নিদান তিনি দেন। তারপরে এলাকার মানুষের কাছে এই খবর যাওয়ায় এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং প্রথমে এই আব্দুল রহুব যে চায়ের দোকানদার, তার বাড়ি এবং দোকান ভাঙচুর করে এবং এই যে আড়াল করার চেষ্টা হচ্ছিল পঞ্চায়েত সদস্যর দ্বারা, সেই পঞ্চায়েত সদস্যর বাড়ি এবং বাড়িতেও হামলা করে ভাঙচুর করে এমনটা অভিযোগ। বলে এলাকার মানুষের দাবি যে পঞ্চায়েত সদস্য কিভাবে তিনি একটি এই যৌন নির্যাতন হয়েছে শিশুর উপরে, নাবালিকার উপরে, তাহলে তিনি কিভাবে কোন সেই তাকে আড়াল করার চেষ্টা হচ্ছে। ইতিমধ্যে এই খবর পাওয়ার পরই এলাকার মানুষজন একেবারে এলাকায় ভাঙচুর চালায়, রণক্ষেত্র চেয়ারানায়। খবর পেয়ে মধ্যমগ্রাম থানার পুলিশ যায়। পুলিশকে সেখানে গিয়ে বেগ পেতে হয় এলাকার শান্ত করার জন্য, অর্থাৎ পুলিশকেও কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয় ছত্রভঙ্গ করার জন্য। তারপরে অভিযুক্তকে ভোর রাতে গ্রেপ্তার করে এবং এই যে পঞ্চায়েত সদস্য আড়াল করার চেষ্টা হচ্ছিল অভিযুক্তকে, তাকেও পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। ফলে দুজনকেই আজকে গ্রেপ্তার করে বারাসত আদালতে পাঠিয়েছেন। ফলে এলাকায় এটা যথেষ্ট উত্তেজনা রয়েছে। কিভাবে পঞ্চায়েত সদস্য হয়ে এক নাবালিকার যৌন নির্যাতন হয়েছেন সেখানে কিভাবে আড়াল করছে, এ নিয়েও কিন্তু এলাকার মানুষ সোচ্চার হয়েছেন। ফলে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে, এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। ধন্যবাদ জিয়াউল। মেয়ে বাবা হাফিজ মেম্বারকে ডেকে কথা বলছে, তো মেয়ে বাবাকে হাফিজ মেম্বারও পাঠে বলছে একটা কম্প্রোমাইজে চলে আসো। একটা কম্প্রোমাইজ করে তখন পাড়ার ছেলেরা যখন শুনেছে, তারপরে ছেলেরা রেগে গরম হয়ে ভাঙচুর হলো। আমরা চাচ্ছি হাফিজ মেম্বারও শাস্তি হোক আর যে দোষী যে ও শাস্তি হোক। আমরা ভালো কাজ করেছি গ্রামের জন্য। ওই পার্টি যে সদস্য উনি কোনো দিন ভালো কাজ করিনি, উনি লোকের কাছে সবসময় খারাপ কাজ করেই গিয়েছে, ওনার নাম নেই আর কি। আমরা ভালো কাজ করেছি জনগণের জন্য। রাত 12টা 1টা আমার হাজব্যান্ড উঠে চলে যেত, ফোন আসলেই চলে যেত। ওইটা ওনার হিংসা। সিপিএম এর লোকেরা টিএমসির ওপরে হামলা করেছে। একজনের নাম হচ্ছে আব্দুল রৌফ এলিয়াস রৌফ, যাকে প্রিন্সিপাল অ্যালেজড এলিগেশন এগেনস্ট হিম, আর আরেকজন হচ্ছে পঞ্চায়েত সদস্য আব্দুল হাফিজ। দুজনকে আগে প্রডিউস করে তার মধ্যে আব্দুল রৌফকে আই প্রেড ফর 7 days পিসি। এই জন্য পঞ্চায়েত সদস্য যে একেবারে ইনোসেন্ট, হ্যাঁ, তাকে পর্যন্ত আসামি করেছে, তাকে ফাঁসানো হয়েছে। এই আব্দুল রৌফেরও দোষ আছে কিনা সেটা আমরা তো এই মুহূর্তে বলবো না। তার বিরুদ্ধে এটা অ্যালেজড এলিগেশন, মানে অভিযোগ করা হয়েছে তাকে। এখন সে অভিযুক্ত কিনা সেটা আফটার ট্রায়াল হবে, বিচার পর্ব শেষ হবে, তখন জানা যাবে। শ্লীলতাহানির অভিযোগে ধৃত বিজেপি কর্মী। গতকাল রাতে এক মহিলাকে শ্লীলতাহানি এবং মারধরের অভিযোগে বিজেপি কর্মীকে গ্রেফতার করে কান্দি থানার পুলিশ। আরো বিস্তারিত জানবো, কথা বলবো প্রণব আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রণব, ঠিক কি অভিযোগে গ্রেফতার করা হলো এই বিজেপি কর্মীকে?
আপনার বিরুদ্ধে যে অভিযোগ করছে সেটা সত্যি? দেখো, গতকাল রাত্রিবেলাতে ওই এক মহিলা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই সময় বিজেপি কর্মী যে সৌমেন দাস ওরফে মোনা, সে তাকে মারধর করে এবং শ্লীলতাহানি করে বলে অভিযোগ, এবং এই ঘটনায় এলাকায় কিন্তু যথেষ্টভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারপরেই ওই মহিলার কান্দি থানায় অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু ওই বিজেপি কর্মীকে তাকে গ্রেপ্তার করা হয় এবং আজকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে 6 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং একাধিক তোমার নন বেলেবল সেকশনে তার নামে অভিযোগ করা হয়েছে। এবং যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে মিথ্যা করে অভিযোগ করা হয়েছে এবং সম্পূর্ণভাবে তোমার আর পারিবারিক একটি গন্ডগোল বহুদিন ধরে ওই মহিলার সঙ্গে চলছিল, তার জেরেই কিন্তু এই ঘটনায়, এবং সেই কারণে কিন্তু পুলিশ কিন্তু মিথ্যা অভিযোগ দিয়ে তাকে গ্রেপ্তার করেছে। এবং বিজেপির পক্ষ থেকে এই দাবি করা হলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে মহিলাকে এই অভিযোগ যাকে শ্লীলতাহানি করা হয় এবং তাকে মারধর করা হয়, সেই মহিলা যেহেতু অভিযোগ করেছে সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ প্রণব। নাবালিকা নিগ্রহে ফের অভিযুক্তের বাড়ি ভাঙচুর। বংশীহারিতে নাবালিকাকে খুন ধর্ষণের চেষ্টা। মূল অভিযুক্তের বাড়ি ফের ভাঙচুর বাসিন্দাদের, তছনছ করে দেওয়া হয় বাড়ির আসবাবপত্র। গতকাল অভিযুক্তের বাড়ি চড়াও হন মহিলারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সরিয়ে দেয় বাসিন্দাদের। বংশীহারির এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই বিষয়ে আরো ডিটেলে জানাবেন সুজন, রয়েছেন আমার সঙ্গে আমার সহকর্মী সুজন। হ্যাঁ মিমি, দেখো যে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি, সেই বংশীহারি এলাকায় গত বুধবার রাত্রে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা ছড়িয়েছিল, এমনটাই অভিযোগ করেছিল তার মা। এবং যার পরেই কিন্তু যে ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কিন্তু ওই অভিযুক্ত যিনি রয়েছেন সেই অভিযুক্তর বাড়ি ভাঙচুর করা হয়। উত্তেজিত জনতা এবং গ্রামবাসীরা তারা কিন্তু বাড়ি ভাঙচুর করে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে পথ অবরোধ থেকে শুরু করে বিভিন্ন তারা প্রতিবাদ দেখিয়েছেন। এবং আজকে কিন্তু ঠিক যেমনটা জানাচ্ছে, আজকে গতকাল রাত্রে গভীর রাত্রে ওই এলাকার মহিলারা তারা কিন্তু সেই অভিযুক্তর বাড়িতে পৌঁছায় এবং তার ঘরের আসবাবপত্র এবং বাড়ি ঘর প্রচুর ভাঙচুর করে এবং সমস্ত জিনিসপত্র তারা ফেলে দেয়। পুলিশের উপস্থিতিতেই করা যে জনতা উত্তেজিত যে মহিলারা রয়েছে তারা কিন্তু এমন কাণ্ডগুলো করেছিল এবং যার পরে কিন্তু পুলিশ সেখান থেকে সেই উত্তেজিত মহিলাদেরকে সরিয়ে দেওয়া হয় পুলিশ প্রশাসনের তরফে। এবং আজকে কিন্তু সেই ঘটনাস্থলে পৌঁছেছিলেন বংশীহারি থানার আইসি এবং গঙ্গারামপুর মহকুমার যে পুলিশ আধিকারিক রয়েছে, মহকুমা পুলিশ আধিকারিক, তিনি পৌঁছেছিলেন। পুরো ঘটনা নিয়ে কিন্তু একদম থমথমে পরিস্থিতি রয়েছে এবং যখন তখন আবারও সেই বাড়িতে আবারও অ্যাটাক হতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করছে অনেকে। এবং গ্রামবাসীরা কিন্তু যারা রয়েছে তারা কিন্তু অনেকেই যথেষ্ট তারা ভয়ভীতির মধ্যে রয়েছে, কারণ অভিযুক্তর বাড়ির পাশে যে সমস্ত বাড়িঘরগুলো রয়েছে তারা আতঙ্কে রয়েছে যে কখন আবার উত্তেজিত জনতা তাদের সেই অভিযুক্তর বাড়ি ভাঙচুর করবে এবং সেই রাশ বা তাদের বাড়ির উপরেও পড়বে কিনা এই নিয়ে কিন্তু তারা চিন্তিত রয়েছে। মিমি, ধন্যবাদ সুজন। আর এবার মুর্শিদাবাদের সুতির একটা খবর দেখাবো আপনাদের। মদের দোকান ভাঙচুর চালানো মহিলারা। মুর্শিদাবাদের সুতির গাঙ্গিন গ্রামের ঘটনা, দেখুন কিভাবে ভাঙচুর চালাচ্ছেন এলাকার মহিলারা। বাঁশ লাঠি এনে মদের দোকানে ভাঙচুর। সুতি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। কথা বলবো প্রণব আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রণব, এই মহিলারা যে ভাঙচুর চালালেন মদের দোকানে, বিক্ষোভ দেখাচ্ছেন, কি দাবি এদের? মদের দোকান করা চলবে না এবং এই নিয়ে এর আগেও 2-3 বার তোমার এই ধরনের বিক্ষোভ দেখেইছে, সমস্ত প্রশাসনিক আধিকারিকদেরকে দিয়ে অভিযোগ জানানো হয়েছে, তারপরেও কিন্তু কোনো রকম হেলদোল নাই। শুধু তাই নাই, এই যে মদের দোকানটা যেখানে রয়েছে সেখানে কোনো রকমভাবে পারমিশন পর্যন্ত নেই আবগারি দপ্তরে, কিন্তু অন্য জায়গায় এসে এই মদের দোকান তৈরি করা হয়েছে। এবং গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের সন্ধ্যের পরেই তোমার মদ্যপদের পুরোপুরি দখলে চলে যায় এবং রাস্তায় তারা বেরোতে পারেন না এবং বিভিন্ন রকমভাবে তোমার
তারা মহিলাদের ওপর কটূক্তি করে, এবং সেই কারণেই কিন্তু একজোট হয়ে গ্রামের মহিলারা তারা কিন্তু এই প্রতিবাদে নেমেছে, এবং গ্রামের মহিলারা তোমার মদের দোকানে ভাঙচুরও চালায়, এবং এলাকায় যথেষ্টভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারপরে সুতি থানা বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এবং গ্রামের মহিলারা চাইছেন যেমন করে হোক এই দোকানকে উঠিয়ে দিতে হবে, এবং যেই জায়গাকার পারমিশন রয়েছে সেই জায়গাকার সেইখানে পাঠিয়ে দিতে হবে। যদিও তোমার এলাকার যিনি বিধায়ক রয়েছেন জাকির হোসেন, জঙ্গিপুরের যিনি বিধায়ক রয়েছেন, তিনি কিন্তু দাবি করেছেন এই যে বৈধ কাগজপত্র নাই, এবং এক শ্রেণীর এই নেতাদের দাপটেই কিন্তু এই দোকান খোলা হয়েছে, এবং তিনি বলেছেন যে প্রশাসনিক আধিকারিকদের কাছে আমরা বলেছি যাতে এই গ্রাম থেকে সরিয়ে দেওয়া হয় এই মদের দোকানকে, তার জন্য কিন্তু তিনিও আবেদন করেছেন। অনেক ধন্যবাদ। ম্যানগ্রোভ কেটে বাড়ি তৈরির অভিযোগ, কুলতলিতে গ্রেফতার বিজেপি নেতা। নদীর চর দখল করে ম্যানগ্রোভ কেটে বাড়ি তৈরির অভিযোগ এই নেতার বিরুদ্ধে। বন দফতরের অভিযোগ, জালাবিরিয়ার তৃণমূল প্রধানের বিজেপির মণ্ডল সভাপতি তপন বাগানিকে এরপর গ্রেফতার করেছে পুলিশ। কথা বলবো অর্পণ আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্পণ, এই ম্যানগ্রোভ প্রাকৃতিক ঢাল হিসেবে রক্ষা করে সুন্দরবন এলাকাকে, এবং আমরা দেখেছি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নানা উদ্যোগ নিয়েছেন যাতে ম্যানগ্রোভ রক্ষা করা যায়, ম্যানগ্রোভের সংখ্যা আরও বাড়ানো যায়। সেখানে দাঁড়িয়ে ম্যানগ্রোভ এভাবে ধ্বংস করে ফেলা, ম্যানগ্রোভ কেটে বাড়ি তৈরি করা হচ্ছে, এ তো গুরুতর অভিযোগ। একদম এই বিজেপি নেতার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা সত্যি গুরুতর অভিযোগ, এবং তুমি জানবে সুন্দরবনের একাধিক প্রাকৃতিক বিপর্যয় বাঁচানোর জন্য একমাত্র ভরসা এই ম্যানগ্রোভ। সেই ম্যানগ্রোভ কেটে ফেলার অভিযোগ এবং সেখানে নিজের বাড়ি তৈরি করার অভিযোগ থানায় হওয়ার পরেই পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে তাকে গ্রেপ্তার করে, এবং যে গ্রেপ্তার হয়েছে মণ্ডল সভাপতি তপন, তিনি যেটা জানাচ্ছেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, সেখানে বালির ব্যবসা হচ্ছিল, সেই ব্যবসার তিনি আপত্তি জানিয়েছেন, সেই কারণে তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। বিজেপির নেতৃত্ব তারা যেটা অভিযোগ করছেন যে সম্পূর্ণটা তৃণমূলের এটা চক্রান্ত শিকার, রাজনৈতিক প্রতিহিংসায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সেখানে যেটা অভিযোগ করা হচ্ছে বন দপ্তরের তরফ থেকে যে সেখানে ম্যানগ্রোভ কাটা হয়েছে, নদীর চর, সেই নদীর চর অবৈধভাবে সেখানে দখল করা হয়েছে, সেখানে বাড়ি তৈরি করা হচ্ছে। সব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই যে অভিযোগ এসছে তার তদন্ত শুরু হয়েছে, যেমন তেমন তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার দাবি যে সেখানে যে বাড়ি তিনি তৈরি করছিলেন তার জমির দলিল তার রয়েছে, এবং পরবর্তীকালে সেটা তিনি সামনে আনবেন এবং কোর্টের কাছে পেশ করবেন। কিন্তু এই যে অভিযোগ ম্যানগ্রোভ ধ্বংস করে বাড়ি তৈরি, এবং এই অভিযোগকে সামনে রেখে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে কুলতলিতে। মেনি ধন্যবাদ অর্পণ। আমরা শুনবো এলাকার মানুষ কি অভিযোগ করছেন। হয় বলতে এখানে ও নদীর চড়ে ঘর করছিল, ওই তাপস বাগানি নদীর চড়ে ঘর করছিল, পুলিশ এসে ওকে ধরে নিয়ে গেল। তখন মনে হচ্ছে 11:30-12টা বাজে দেখলাম। ওই সময় ও 4 জন এসেছিল, 6 জন এসে ওকে তুলে নিয়ে চলে গেল। নদীর চড়ে ঘর করছিল জোর করে। না, কোনো পারমিশন ছিল না, বিনা অনুমতিতে ঘর করছিল নদীর চড়ে। আমার জমির উপরে একটা কনস্ট্রাকশন হচ্ছে, তার জন্য কেউ আপত্তি করে, সেই জন্য। কিন্তু নদীর চড়ে তো নদীর চর না, ওটা আমার 13 শতক জমি, 14 বছর আগে কেনা, কনভার্ট করা আছে, বিএলআর পারমিশন আছে, পঞ্চায়েত পারমিশন আছে, এ নিয়ে কোনো চিন্তা আমার নেই। এটা ওইখানে বালির ব্যবসা চলছে, অবাধে বালির ব্যবসা। তারা আমার জায়গা বালি তুলে বলেছিল, আমি তুলতে দিইনি, তারা অভিযোগ করেছে রাজনীতি। এটা কোনো নদীর চর নয়, এটা হচ্ছে দলিলকৃত জায়গা, এবং এখানে হচ্ছে আমাদের মণ্ডল সভাপতি মাননীয় তাপস বাগানি, তারই বারান্দা বা তার ঘরের লাগোয়া সেই জায়গায় এখানে ইরিগেশন থেকে লোক এসেছিল, তারা দেখে গেছে না এখানে কোনো অসুবিধা নেই। এবং পরবর্তী সময়ে ফরেস্টের শোনা যাচ্ছে ফরেস্টের আপত্তি আছে, গাছ কেটেছে, কিন্তু এখানে কোনো গাছ কাটা হয়নি। যে জালাবিড়ি 2 নম্বর অঞ্চলের প্রধান, সেই প্রধান হচ্ছে কমপ্লেনার। আজকের অহেতুকভাবে আমাদের মণ্ডল সভাপতিকে এই মিথ্যেভাবে এইভাবে থানাকে নিয়ে গিয়ে তাকে কেস দেওয়া হচ্ছে।
বিজেপি প্রমাণ করালো যে প্রকৃত চোর কারা। আজকের কুলতলি ব্লকে জারাবেরিয়া 2 অঞ্চলে নিমোনিয়া নদীর উপরে সেখানে অবৈধভাবে গাছপালা কেটে ঘর করার চেষ্টা করেছে। আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা স্থানীয় প্রশাসনকে জানাতে তারা অলরেডি সেই দোষী ব্যক্তিকে আজকে তারা অ্যাসেস্ট করেছে। নালায় বেআইনি নির্মাণ, নিকাশি নালার উপরে পার্টি অফিস সম্প্রসারণের অভিযোগ। খড়িবাড়ি ব্লক কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ। অস্থায়ী ঘর তৈরির দাবি কংগ্রেসের, পূর্ত দফতরকে জানানোর দাবি পঞ্চায়েত প্রধানের। এলাকার মানুষ কি অভিযোগ করছেন আসুন শুনি। এই ড্রেনটা তো আমাদের সুবিধার জন্য করে দিয়েছিল, ড্রেনটা তো ভালোই জিনিস হয়েছে। এবার ড্রেনটার উপরে যদি ঘর বাড়িয়ে লোকে বা দোকান বানায়, তাহলে ভবিষ্যতে যখন ড্রেনে নোংরা জমবে বা জাম হবে তখন ওটা পরিষ্কার করবে কী হবে, এটা একটা সমস্যা হবে। কিন্তু কংগ্রেস পার্টি তো ঘরটাই ড্রেনের উপরে ওরা বানাইছে, তো এটা তো একটু অ্যাকচুয়ালি সামাজিক দিক দিয়ে দেখলেও খারাপ দেখায়। একটা অত বড় পার্টি, হ্যাঁ, দেশের একটা মানে সেকেন্ড লার্জেস্ট পার্টি, সেই পার্টি যদি এরকম একটা কাজ করে তাহলে সমাজের লোকের কি সংকেত যাবে? এটা কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, এই নিকাশি নালার উপরে পার্টি অফিস বানাচ্ছিল কংগ্রেস, কি বলছে তারা? সেই এখনো কি সেই কাজ চলছে? দেখো, অবশ্যই এখনও কিন্তু দিনে দুপুরে এই কাজ প্রথম থেকে চালাচ্ছিল কংগ্রেস এবং আজও কিন্তু কাজ চলছিল। তবে তাদের দাবি যে তারা অস্থায়ীভাবে এই ঘরটি বানিয়েছে এবং এটি যেহেতু বৃষ্টির মুহূর্ত চলছে তাই যাতে কোনো ধরনের অসুবিধা তৈরি না হতে হয় তার জন্য এই কাজ তাদের করছে, পুরোটাই অস্থায়ীভাবে তাদের দাবি। কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি যে এভাবে যদি নিকাশি নালার ওপর এভাবে ঘর তৈরি করা হয় তাতে কিন্তু আগামী দিনে সমস্যা হবে বাসিন্দাদের, কারণ সমস্ত যে জল তা নিকাশি নালায় পড়বে আর এভাবে অবরুদ্ধ করা হলে পুরোপুরি নিকাশি নালা কিন্তু বন্ধ হয়ে যাবে, যার ক্ষেত্রে কিন্তু সমস্যা ভুগতে হবে স্থানীয় বাসিন্দাদের। তবে গোটা ঘটনায় বিজেপিও কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি। দেশের দ্বিতীয় বৃহত্তম দল এই কংগ্রেস, এবং তারপর যদি তারা এ ধরনের কাজ করে তাদের কিন্তু বোধোদয় হওয়া উচিত এবং দ্রুত এটিকে কিন্তু সরিয়ে ফেলা উচিত, এরকম দাবি করছে বিজেপি। পাশাপাশি আমরা পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছেন যেহেতু পুরো বিষয়টি পূর্ত দপ্তরের দখলে এবং পূর্ত দপ্তর এই নিকাশি নালার কাজ করছে তাই পূর্ত দপ্তরকে জানানো হবে এবং পূর্ত দপ্তরই কিন্তু ব্যবস্থা নেবে। তবে গোটা ঘটনায় কিন্তু রাজনৈতিক পারোত্তাপ চড়ছে এবং কংগ্রেসের বিরুদ্ধে গোটা অভিযোগ কিন্তু ইতিমধ্যে শুধুমাত্র রাজনৈতিক দল নয়, পাশাপাশি ব্যবসায়ীরাও কিন্তু গোটা অভিযোগ করছে। তবে গোটা ঘটনায় পরবর্তী কি পদক্ষেপ হয় সেদিকে কিন্তু দেখার। মিমি, ধন্যবাদ। আমাদের তো এখানে যে ড্রেনটা হয়েছে, ড্রেনটা যদি আপনারা এপাশ ওপাশ দেখেন, আমাদের এখানে একটা সরকারি পিলার আছে, ওই পিলারের জন্য আমাদের অনেকটা বারান্দার এই পাশে করছে। তো আমাদের ওদেরকে বলা আছে যে ড্রেনের আপাতত এটা তো আমাদের পার্মানেন্ট না, টেম্পোরারি করা আছে, যেহেতু আমাদের বৃষ্টি বাদলের দিন আছে, যদি সরকারকে দরকার আমরা দিয়ে দিব। না, এর আগে তো আরও কংক্রিট ছিল, আরও ভালো করে মজবুত ছিল, শক্ত ছিল। যদি আপনি বলেন তাহলে ড্রেনটা কিন্তু ওই মেজারমেন্ট হিসাবে নিয়ে আসতে হবে যে আমাদের ওই পাশ থেকে যে ড্রেন আছে, কিন্তু ড্রেনটা এখানে পার্টি অফিসে এখানে কী করছে, একটা সরকারি যদি পিলার আছে, খুঁটি আছে, ইলেকট্রিক পোল আছে, তার জন্য ওরা কিন্তু অনেকটা ভেতরে দিয়েছে। পিডালুর যেহেতু নবনির্মিত ড্রেন, এখনো ভালো মতো ড্রেনটা কমপ্লিটই হয়নি, অর্ধমিত অবস্থায় পড়ে আছে, এটা হবে, রিসেন্ট কাজ শুরু হবে। তো এখন দেখার বিষয় আছে যদি কেউ টিনের চালা কিংবা ড্রেনের উপরে যদি কোনো ওয়াল করে সেটা পিডাব্লিউ দপ্তরকে জানানো হবে, পিডাব্লিউ দপ্তর বিষয়টা দেখবে। একটি রাজনৈতিক দল তারা যদি নিজেদের বোধ বুদ্ধিকে লোভ দিয়ে এইভাবে নিকাশি নালা দখল করে তাদের দলীয় কার্যালয় নির্মাণ করে, সেটা কোনোদিনও যুক্তিসঙ্গত নয়। এই কাজকে আমি অবশ্যই বলবো অনুচিত। গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে, পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে, মহকুমা পরিষদ তৃণমূলের দখলে, তাদের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা উচিত। তো এই বিষয়ে যদি সচেতনমূলক কোনো পদক্ষেপ না নেওয়া হয়, আমরা এই বিষয়ে লিখিত আকারে বিডিও অফিসে প্রধান পঞ্চায়েতের কাছে আবেদন রাখবো। নিউজ 18 বাংলার খবরের জেরে 10-এর বাঁধ খননের কাজ শুরু হলো। পুরুলিয়ার 20 নম্বর ওয়ার্ডের 10-এর বাঁধ আবর্জনা ফেলে জলাশয়ে ভরাটের অভিযোগ উঠছিল। আমরা সেই খবর দেখাই এবং আমাদের খবরের জেরেই বাঁধ ঘুরে দেখেন এসডিও পুরো চেয়ারম্যান। কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা। ইন্দ্রজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, 10-এর বাঁধ খননের কাজ শুরু হলো শেষ পর্যন্ত, কি বলছেন এলাকার মানুষ?
দেখো মিমি, প্রথমেই বলে রাখি, প্রশাসন চাইলে সব সম্ভব। এই 10-এর বাঁধ পুরুলিয়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের 10-এর বাঁধ, যে 10-এর বাঁধের কারণেই জায়গাটির নাম 10-এর বাঁধ মোড়, এবং সেই 10-এর বাঁধ দীর্ঘদিন ধরে একেবারেই দখল হয়ে গিয়েছিল। 10-এর বাঁধ কার্যত হারিয়ে গিয়েছিল। প্রায় 5 বিঘা জায়গা ধরে একটি জলাশয় যার নাম 10-এর বাঁধ কার্যত দেখা যাচ্ছিল না, এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিন ধরে আন্দোলন ছিল, এবং আমরা সেই খবর বারে বারে তুলে ধরি, এবং সেই খবর দেখানোর পর প্রশাসন তৎপর হয়, এবং প্রশাসন শুধু তৎপর হয় তেমনটা বললে ভুল হবে। প্রশাসন বিষয়টি নিয়ে একেবারে মাথা ঘামায়, এবং অবশেষে সেই 10-এর বাঁধ আবার তার যে রূপ সেই ফিরে পাবে, এবং 10-এর বাঁধ খননের কাজ ইতিমধ্যেই প্রশাসন শুরু করেছে একেবারে পুরুলিয়া পৌরসভা, এবং আজ তার উদ্বোধন হলো। আজ থেকেই শুরু হলো 10-এর বাঁধ খননের কাজ, এবং স্থানীয় বাসিন্দারা যারা রয়েছে তারা খুব খুশি। তার কারণ তারা আশা হারিয়ে ফেলেছিল, তার কারণ একটা সময় যে পুকুর হারিয়ে গিয়েছিল সে আবার ফিরে পাবে এলাকার মানুষ। এবং যে পুরুলিয়ার ক্ষেত্রে যেটা সবথেকে বড় সমস্যা, ফি বছর গ্রীষ্মকালে জলের সংকট দেখা দেয়, এবং পুরুলিয়াতে এই ধরনের পুকুর বা জলাশয় যদি না থাকে সেক্ষেত্রে একটা সমস্যা হবে, এবং এলাকার মানুষ তাই খুশি, এবং তারা আশাবাদী যে এই পুকুরটি আবার নতুন করে খনন কাজ শুরু হয়েছে, এবং এই পুকুর আবার 10-এর বাঁধ দেখতে পাবে এলাকার বাসিন্দারা। মিমি, ধন্যবাদ ইন্দ্রজিৎ। প্রথমত এইটাই বলবো যে নিউজ 18 বাংলা এই যে উদ্যোগটা নিয়েছিলেন, আজকে যেটুকু ডেভেলপমেন্ট সেটা তাদের জন্যই, তাদেরকে তো প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই। এলাকার মানুষ হিসেবে খুব খুশি। 10-এর বাঁধ ভরাট হয়ে আছে, সেই 10-এর বাঁধকে পুরুলিয়া পৌরসভা আবার পুনরায় 10-এর বাঁধে ফিরিয়ে নিয়ে আসছে। তার কাজ আনুষ্ঠানিকভাবে আজকে শুরু হলো। 5 বিঘা জায়গা রয়েছে, এখন যতটা আমরা ওয়াটার বডি আছে সেই ওয়াটার বডিটাকে আবার ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি। বাঁকুড়ায় জলাজমি ভরাট, আবর্জনা ফেলে জলাজমি ভরাটের অভিযোগ। বিষ্ণুপুরে পুরকর্মীদের দিয়ে জলাজমি ভরাট করা হচ্ছে বলে অভিযোগ। তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে অভিযোগ উঠছে। কি পরিস্থিতি এখন জানবো দেবব্রতর সঙ্গে রয়েছে, আমার সঙ্গে রয়েছে দেবব্রত। একেবারে মিমি, দেখো বিষ্ণুপুর পুরসভা 150 বছরের এই পুরসভা একটি স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড নেই, যে কারণেই কিন্তু এই সমস্যা। কারণ যদিও বর্তমান পুর বোর্ড ডাম্পিং গ্রাউন্ডের কাজ করছে, এখনো সেই কাজ সম্পূর্ণ হয়নি, যে কারণে বিষ্ণুপুরের পুরসভার মধ্যে যে আবর্জনা, সেই আবর্জনা যত্রতত্র ফেলতে হচ্ছে পুরসভাকে। একইভাবে বিষ্ণুপুর পৌরসভার যে 6 নম্বর ওয়ার্ড রয়েছে, সেই 6 নম্বর ওয়ার্ডে একটি জলাজমি রাজ্য সড়কের পাশে সেই জলাজমি ভরাট করছে পুরসভা, এমনটাই কিন্তু অভিযোগ। একদিকে যেমন জলাজমি ভরাট হচ্ছে, অন্যদিকে আবর্জনার পাহাড় তৈরি হচ্ছে, যার ফলে কিন্তু আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা করছে। অভিযোগ করছে কে না, বিষ্ণুপুর পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর। তিনি একেবারে অভিযোগে সরব হয়েছেন। তিনি জানাচ্ছেন পৌরসভার চেয়ারম্যানকে বলা হয়েছে, যেহেতু তিনি বিরোধী দলের কাউন্সিলর তাই তার কথা কর্ণপাত করেনি। অন্যদিকে চেয়ারম্যান কিন্তু দাবি করছেন যে ওই ওয়ার্ডে যে জলাজমি ভরাট হচ্ছে তার দায় বর্তায় কাউন্সিলরের ওপর, কারণ কাউন্সিলরের দেখার দায়িত্ব রয়েছে। উনি ওনার এলাকার যে আবর্জনা, সেই আবর্জনা ফেলে জলাজমি ভরাট করার চেষ্টা করছে। রীতিমতো এই জলাজমি ভরাট এবং আবর্জনার পাহাড় তৈরি হওয়া নিয়ে কাউন্সিলর এবং চেয়ারম্যানের মধ্যে রীতিমতো একে অপরের দিকেই বিদ্বেষ শুরু করেছে। কারণ একটা বলছেন কাউন্সিলর এবং চেয়ারম্যানের বক্তব্য শুনবো। যেখানে এখন ময়লা ফেলা হচ্ছে সেগুলো সবটাই নয়নজুলি ছিল। এখান থেকে মানে পাশের পাড়াটা, এখানে একটা পাড়া আছে, মানে ছোট্ট পল্লী আছে, সেই পল্লীটার দূরত্ব ম্যাক্সিমাম হলে 50-60 মিটার। তার ফলে এর থেকে যে কোনো সময় রোগ ছড়িয়ে যেতে পারে। আমরা বারবার পৌরসভাকে বলেছি এই বিষয় নিয়ে ব্যবস্থা নিতে, পৌরসভা এতে কোনো কর্ণপাত করেনি, কারণ বারবার বলছে যে আমাদের ডাম্পিং গ্রাউন্ড রেডি হচ্ছে। প্রায় মানে কোনো এক বিস্মিত কারণে ডাম্পিং গ্রাউন্ডটা চালু হয়নি। নয়নজুলি যেখানে অবস্থিত সেটা তারই ওয়ার্ড, সেটা 6 নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে, এবং সেই 6 নম্বর ওয়ার্ডের যে মাল সেটা উনি ওখানেই ফেলেন। যে বিষ্ণুপুর পৌরসভার 150 বছরের পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড ছিল না। আমাদের এই নতুন বোর্ড আসার পরে বিষ্ণুপুরের ডাম্পিং গ্রাউন্ড আজ তৈরি হওয়ার পথে। তার জন্য আমাদের ডাম্পিং গ্রাউন্ডের পাঁচিল এবং রোডের কাজ শেষ হয়ে গেছে, এবং খুব শীঘ্রই সেখানে কিন্তু প্রসেসিং ইউনিট বসবে, এবং তার নিজের ওয়ার্ড
সেই নিজের ওয়ার্ডে নিজের দোষ ঢাকতে সে পৌরসভার উপরই দোষ চাপাবে, এটাই তো স্বাভাবিক। চাঞ্চল্যকর একটা খবর জানাই আপনাদের। চুরি করতে এসে কুয়োয় পড়ল চোর। রাতে চুরি করতে গিয়ে পরিত্যক্ত কুয়োয় পড়ে যায় এক দুষ্কৃতী। কুয়োয় পড়ে গিয়ে ভন্ডুল হয় চুরি। কুয়ো থেকে চোরকে উদ্ধার করে পুলিশ। কুয়ো থেকে তুলে চোরকে আটক করে পুলিশ। পুরুলিয়ার 9 নম্বর ওয়ার্ডের ঘটনা। ইন্দ্রজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, চুরির পরিকল্পনা তো পুরোপুরি ভন্ডুল, ঠিক কি ঘটেছিল একটু বলো। দেখো মিমি, একেবারেই রাতের অন্ধকারে হঠাৎ করে স্থানীয় বাসিন্দারা যারা কেতকা এলাকার 9 নম্বর ওয়ার্ডের পুরুলিয়া শহরের, তারা হঠাৎ একটা বিকট আওয়াজ শুনতে পায় এবং তারপরেই তারা বুঝতে পারে যে কেউ বা এসেছে এবং সেখানে কুয়ো রয়েছে, একটা পরিত্যক্ত কুয়ো, সেই কুয়োতে পড়ে গেছে এবং চিৎকার শুরু করে চোর চোর বলে। এবং স্থানীয় বাসিন্দা যারা রয়েছে আশেপাশে, তারা এসে দেখতে পায় একটি যুবক রয়েছে কুয়োর মধ্যে এবং প্রাথমিকভাবে মনে করা হয়, তাদের অভিযোগ যে চুরি করতে এসেই এই কুয়োতে পড়ে যায়। এরপরেই পুলিশ এবং দমকল বাহিনী এসে তাকে উদ্ধার করে এবং তাকে প্রাথমিক চিকিৎসা করা হয় এবং জিজ্ঞাসাবাদ করে জানা যায় সে যুবকটি একটি মানসিক ভারসাম্যহীন এবং তাকে একটি এনজিওর হাতে তুলে দেওয়া হয় আপাতত। তবে তার গতিবিধির নজর রাখছে পুলিশ যে সত্যি সে কি মানসিক ভারসাম্যহীন না চুরির উদ্দেশ্যে সেখানে এসেছিল। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে এর সাথে অনেকে এসেছিল, তারা পালিয়ে গেছে এবং এই এলাকাতে প্রায় চুরি হয় রাত্রেবেলায় এবং এইভাবেই পাঁচিল টপকে গাছের উপর উঠে এইভাবেই চুরি করে এবং যে যুবকটি কুয়োর মধ্যে পড়ে যায় তাকে চোর বলেই প্রাথমিকভাবে মনে করে স্থানীয় বাসিন্দারা। যদিও পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে যে মানসিক ভারসাম্যহীন যুবক, কিন্তু পুলিশ নজরে রাখছে যে এর যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সে কি মানসিক ভারসাম্যহীন না অন্য কিছু উদ্দেশ্য ছিল, সেই বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে, পুরুলিয়া সদর থানার পুলিশ। তবে প্রাথমিকভাবে তাকে একটি এনজিওর হাতে তুলে দেওয়া হয়েছে, সেখানেই সেই রয়েছে। মিমি, অনেক ধন্যবাদ ইন্দ্রজিৎ। বিশ্বভারতীর ইতিহাসে প্রথম আদিবাসী উপাচার্য। বিশ্বভারতীর দায়িত্ব নিলেন বিনয় কুমার সোরেন। ভারপ্রাপ্ত উপাচার্য হলেন বিনয় কুমার সোরেন। ইন্দ্রজিৎ রোজ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, বিশ্বভারতীর ইতিহাসে প্রথম আদিবাসী উপাচার্য, তার প্রথম কাজ কি হবে, কি বলছেন তিনি? দেখো, একদমই যেটা বলে রাখবো, বিশ্বভারতীর ইতিহাসে এই প্রথম কিন্তু আদিবাসী উপাচার্য হিসেবে বিনয় কুমার সোরেন দায়িত্বভার গ্রহণ করেছেন। এর আগে আমরা দেখেছি বিদ্যুৎ চক্রবর্তী চলে যাওয়ার পর এখনো পর্যন্ত কিন্তু কোনো পার্মানেন্ট বা স্থায়ী উপাচার্য আসেনি। বিনয় কুমার সোরেনও কিন্তু সে ভারপ্রাপ্ত উপাচার্য হলেন এবং তার সঙ্গে আমরা যেটা কথা বলেছিলাম, তিনি কিন্তু সর্বপ্রথম জানিয়েছেন বিশ্বভারতীতে যে মান একদম নেমে গেছে, বিশ্বভারতীর যে মান একদম নেমে গেছে। আগে যেখানে 98 ছিল, অর্থাৎ 100-এর মধ্যে ছিল, এবারে যে NIF যে র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিং কিন্তু বিশ্বভারতীর মান 100-এর মধ্যে আর নেই, 100-এর উপরে চলে গেছে। অর্থাৎ সেখানে কিন্তু 100 থেকে 150-এর মধ্যে চলে গেছে, অর্থাৎ কত থেকে গেছে সেটা বলা যাচ্ছে না। এবং সেই মানকে তোলার চেষ্টা তিনি কিন্তু করবেন যতদিন তিনি দায়িত্বভার থাকবে তার হাতে। কিন্তু এটাও শোনা যাচ্ছে বিশ্বভারতী থেকে যে কেন্দ্রীয় সরকার যত দ্রুত সম্ভব স্থায়ী উপাচার্য কিন্তু নিয়োগ করতে পারেন বিশ্বভারতীতে। কিন্তু বিনয় সোরেন উপাচার্য তিনি যেটা জানাচ্ছেন যে যতদিন পর্যন্ত তিনি বিশ্বভারতীর উপাচার্যের চেয়ারে থাকবেন ততদিন তিনি চেষ্টা করে যাবেন বিশ্বভারতীর মানকে কিভাবে তুলে নিয়ে যাওয়া যায় এবং পাশাপাশি যে বিশ্বভারতী যে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে সেই তকমাকে কিভাবে রক্ষা করা যায় এবং তার কি করা যায়। ধন্যবাদ। রাজাভাত খাওয়ার পানি ঝোড়ায় রাজ্যের প্রথম বইগ্রাম। 10টা ছোট লাইব্রেরি, একটি সেন্ট্রাল লাইব্রেরি নিয়ে শুরু হলো বইগ্রাম। রাজকুমার আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজকুমার, কিভাবে তৈরি করা হচ্ছে বইগ্রাম, কি কি থাকছে এখানে? দেখো মিমি, যে এই যে বইগ্রাম যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে উদ্যোক্তারা যারা এটা করছে তারা দুই ধরনের লাইব্রেরি করছে। একটি হচ্ছে ছোট লাইব্রেরি, যেটা তারা নাম দিয়েছে হচ্ছে আলোকবর্তিকা। এই যে প্রত্যেকটা বাড়ি, পানিঝোড়া গ্রামের 71টি পরিবার আছে, তাদের উদ্দেশ্য হচ্ছে এই 71টা পরিবারেই কিন্তু একটি করে আলোকবর্তিকা অর্থাৎ ছোট লাইব্রেরি থাকবে, যে লাইব্রেরিতে 50টির মতো বই থাকছে। এই 50টি বইয়ের মধ্যে যেমন বিভিন্ন পাঠ্যপুস্তক,
গল্পের বই এবং ছোটদের বইও থাকছে। আবার এই পানিঝোড়া গ্রামের যে প্রাথমিক বিদ্যালয় আছে, ওকে, অনেক ধন্যবাদ। দুয়ারে রিপোর্টার আজ এ পর্যন্তই। তবে এরপর নিউজ রুম লাইভ নিয়ে আসছে তমশ্রী। ধন্যবাদ মিমি। এবার শুরু করব নিউজ রুম লাইভ। তার আগে এই মুহূর্তের হেডলাইন্স।